অলরাইট। সো আমরা আজকে একটু বাই হ্যান্ডই কাজটা করি। আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে তোমার ট্যানজেন্টস এন্ড নরমালস। অলরাইট? সো মানে আমরা জেনারেলি যেটা করব সেটা হচ্ছে যে একটা যেকোনো কার্ভ যদি দেওয়া থাকে, কার্ভ বলতে ইন দ্য প্লেন, ঠিক আছে? তাহলে কার্ভ ইন দ্য প্লেনের আ বেসিক্যালি আ ট্যানজেন্ট আর নরমাল বলতে কি বোঝায়? আর মানে সেটার অঙ্কই বেসিক্যালি করতে হবে। ঠিক আছে? তো প্লেন মানে কি? R2, হ্যাঁ? তো R2 র সাথে আমাদের পরিচয়টা কেমনভাবে আছে ছোটবেলা থেকে? যে আমার একটা এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। আর মানে সেটার রেসপেক্ট এ আমি পয়েন্টস গুলোকে প্লট করি। তো আমরা যেভাবে ১ম এ ভাবতে শুরু করি, আ when you're talking about আ curves, মানে এই যে কথাটা লিখেছি কার্ভ, এটাকে বুঝতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সেটার একটুখানি আইডিয়া আমরা লাস্ট ক্লাসে পেয়েছি। সেটা কি পেয়েছি? যে আমার আ ধরো এই তোমার প্লেনটা দেওয়া আছে এখানে। আর তোমার একটা যেকোনো ইন্টারভ্যাল থেকে অন দ্য রিয়াল লাইন বা পুরো রিয়াল লাইন যাই হোক, অত বদার এবারে করব না। সরি। তো সেটা আ আমরা একটা দুখানা ফাংশন এখানে পাচ্ছি। একটা হচ্ছে তোমার xt আর একটা হচ্ছে yt, রাইট? সো আমার ভেরিয়েবলটা আমি নিচ্ছি এখানে t, আর এখানে xt, yt করে আমি পয়েন্টস গুলো প্লট করছি। সো x is a function of t, y is a function of t করে যেটা প্লট করব, সে প্লট যেটা হয় সেটা কিছু একটা এরকম ছবি হবে। ঠিক আছে? তাহলে ইট ইস নট নেসেসারি যেটা 1 to 1 বা এসব কিছু হবে। হ্যাঁ? সো এই যে ছবিটা হলো, এই ছবিকে বলা হয় প্লেনার কার্ভ বা কার্ভ ইন দ্য প্লেন, যেভাবে বলতে চাও। এই প্লেনার কার্ভের তোমাকে আ মানে যেকোনো একটা পয়েন্টে what is its tangent? So suppose at some point you want to draw its tangent. It is something like this, say suppose, and normal at that point. So that should be the perpendicular to the tangent. এই জিনিসগুলো তুমি স্টাডি করতে চাইছো। So first you have to agree যে what is the meaning of the derivative of such a function, মানে এটা টু ভেরিয়েবল ফাংশন হয়ে যাচ্ছে। সো এটাকে তুমি বেসিক্যালি বলতে পারো একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। ঠিক আছে? কারণ প্রত্যেকটা পয়েন্ট টি এর জন্য তুমি একটা ভেক্টর পাচ্ছ ইন দ্য প্লেন। এইভাবে ভাবলে তাহলে এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন হলো। তাহলে এই ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভটা কিভাবে ডিফাইন করা হয়? জাস্ট যেকোনো পয়েন্ট টি তে ডেরিভেটিভ at t is defined by, আমি প্রপারলি নোটস দেওয়ার চেষ্টা করব, বাট আই উইল টেক সাম টাইম। অলরাইট? আই ডিড নট গেট দ্য টাইম টু প্রিপেয়ার দ্য নোটস। তো আমি জাস্ট ফ্রিলি পড়ানোর চেষ্টা করছি। সো সাম এক্স প্রাইম টি, ওয়াই প্রাইম টি, এই যে ভেক্টরটা পাচ্ছ এট দ্যাট পয়েন্ট, সেই পয়েন্টটাকে তুমি বলবে ডেরিভেটিভ এট টি। ঠিক আছে? আমি পয়েন্টস গুলোকে ভেক্টর কেন বলছি? যে আমার ভেক্টরের সবসময় একটা ইনিশিয়াল পয়েন্ট আর একটা ফাইনাল পয়েন্ট থাকে জিওমেট্রিক্যালি আমি যদি ভাবি। তো আমাদের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা সবসময় কিন্তু 0, 0, ঠিক আছে? আর ফাইনাল পয়েন্টটা যেকোনো ধরো AB। তাহলে তুমি AB পয়েন্ট যেটা প্লট করছো অন দ্য প্লেন, সে টা অ্যাকচুয়ালি একটা ভেক্টর দিচ্ছে ফ্রম দ্য অরিজিন টু দ্যাট পয়েন্ট। এইভাবে আমরা অ্যাকচুয়ালি ভাববার চেষ্টা করব। তো আ মানে ভাবি আরকি। সো ভেক্টর ক্যালকুলাস যখন করা হয় তখন এইভাবে করা হয়। তো এইভাবে তুমি ডেরিভেটিভটা দিতে পারো এট এনি পয়েন্ট। সো দিস ইস ওয়ান থিং হুইচ উই উইল নো। ঠিক আছে? এবারে আ তোমরা ট্যানজেন্ট আর নরমাল তো হায়ার সেকেন্ডারিতে একটু করেছো, তাই না? সো তোমরা জানো যে আর শুধু হায়ার সেকেন্ডারিতে করা ইজ নট অনলি দ্য ক্রাইটেরিয়ন, মানে আমরা এখানেও আলোচনা করেছি যে আমার যদি
y is equal to fx টাইপের যদি একটা, আচ্ছা সরি আমি একটু স্টেপ জাম্পিং করছি। মানে আসলে আমি এক্সটেম্পোর বলার চেষ্টা করছি সেজন্য লেট আস সি। তো আমি বললাম যে আমি প্লেনার কার্ভ বলতে এটা বোঝাবো যে আমি একটা যেকোনো একটা ইন্টারভাল নিয়ে নিলাম। সেই ইন্টারভ্যাল এর উপরে একটা প্যারামিটার টি এর উপরে নির্ভর করে দুটো ফাংশন নিচ্ছি এক্সটি ওয়াইটি। তার করেসপন্ডিং আমি যে প্লটিং করছি পয়েন্টস গুলো তাতে যে ছবিটা আসছে সেই ছবিটাকে আমি কার্ভ বলছি। তাহলে বুঝতে পারছো যে ডান পাশে যে ছবিটা আঁকা হয়েছে তার সাথে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ফাংশনের চেহারা কোনো কিছুর নির্ভরশীল নয়। আমি যদি randomly একটা যেকোনো আ এরকম একটা আ কার্ভ এঁকে দিই, তাহলে মানে এরকম একটা ছবি এঁকে দিই। এই ছবিটা হচ্ছে আমার কার্ভ, হ্যাঁ? বাকিটা এটাকে স্টাডি করতে গেলে আমাদের দরকার পড়ছে যে আমি ওটা একটা বিন্দুকে অরিজিন ঠিক করে নিলাম, একটাকে এক্স অ্যাক্সিস বললাম, একটাকে ওয়াই অ্যাক্সিস বললাম, তাতে ইকুয়েশন অফ দ্য কার্ভ কিছু কোনোভাবে একটা বার করলাম। এসবগুলো হচ্ছে মানে বিয়ন্ড জিওমেট্রি, মানে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট জিওমেট্রিক্যাল অবজেক্ট তোমাকে এই জিনিসগুলো স্থির করতে হচ্ছে। আমি যেভাবে ছবিটা এঁকেছি, আমার যেখানে অরিজিন, আমি সেই অরিজিনটাকে যদি প্লেস করে অন্য জায়গায় নিয়ে চলে যাই বা মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে একটু রোটেট করে দিই, মানে এটা তো জরুরি নয় যে হরাইজন্টাল ভার্টিক্যাল এইভাবে যেমন ভাবে আছে সেটাই থাকতে হবে। তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জিওমেট্রিক্যাল অবজেক্টটা কি চেঞ্জ হবে? জিওমেট্রিক্যাল অবজেক্ট চেঞ্জ হবে না। সুতরাং কার্ভ যে ব্যাপারটা, যেটা ছবিটা আঁকলাম ধরো এই লাল রঙের, সেটা কিন্তু তোমার একটা এন্টিটি ইন ইটসেলফ। এবারে তোমার যেটা করতে হচ্ছে যে তোমাকে একটা স্টাডি করতে গেলে তোমাকে একটা রেফারেন্স ফ্রেমটা ডিসাইড করতে হচ্ছে। আমি এই জায়গাটাকে স্ট্রেস এই কারণে করছি যে আমরা দু তিন রকমের যা ভাবে ফাংশনটাকে একটা কার্ভকে স্টাডি করার চেষ্টা করব। তো আমাদের রেফারেন্স ফ্রেম যত না চেঞ্জ হবে তত ওই কার্ভের দিকে কিভাবে তাকাবো সেটা নির্ভরশীল করবে। মানে আমি যেভাবে বললাম ধরো, সেটাকে বলে কি? সেটাকে বলে প্যারামেট্রিক ফর্ম অফ আ কার্ভ। ঠিক আছে? এই প্যারামেট্রিক ফর্মটাই হচ্ছে বেসিক আইডিয়া যে আমি একটা পয়েন্টস গুলো প্লট করছি, সেটা কোনো একটা নিয়ম মানছে। তো সেজন্য একটা কোনো একটা টি প্যারামিটার পাওয়া যাচ্ছে, সেই প্যারামিটারের উপর নির্ভরশীল আমি পয়েন্টস গুলো প্লট করলাম। তাহলে এই প্যারামেট্রিক ফর্মে আমি একটা কার্ভকে ডিসক্রাইব করতে পারি। তাহলে তার আমি ট্যানজেন্ট নরমাল এগুলোর ইকুয়েশন গুলো তো বলবো, আর ওটার পরে আমাদের অঙ্ক কষতে হবে। ভেরি গুড। এবারে আমি যদি জেনারেলি আমার অভ্যাস কি আছে যে এরকম ফাংশন স্টাডি করা। ফাংশন যখন আমরা স্টাডি করেছি এই y is equal to fx টাইপের ফাংশন, সেটা স্টাডি করার বেসিক কারণটা হচ্ছে তোমার সায়েন্টিফিক প্রবলেম সলভ করতে পারা, তাই না? না হলে হঠাৎ করে এরকম একটা কাজগুলো করতে যাব কেন? তো সেইটা আমরা যখন করছি তখন তার সাথে তোমাদের হয়তো মনে আছে একটা অবজেক্ট বা একটা সেট, আমি লাল আচ্ছা ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। আমি একটা সেট ডিফাইন করেছিলাম গামা এফ, which was what? Which was equal to x fx such that x is in the domain of f. ঠিক আছে? যাই থাকুক না কেন, we don't care. ঠিক আছে? তো আমার ফাংশন একটা f দেওয়া আছে। সেই ফাংশনের উপরে নির্ভরশীল হয়ে আমি একটা আ R2 র সাবসেট ডিফাইন করেছিলাম গামা f is equal to this. এবার এটাকে কি বলছি? এটাকে বলছি আমি গ্রাফ অফ f। ঠিক আছে? এটা হয়তো খেয়াল আছে। আবার করে বলছি তো অসুবিধে হওয়া উচিত না। এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি যে একটা এরকম y is equal to fx টাইপের একটা ফাংশন দিয়ে দিল। তার কম আ সাথে আমি অ্যাসোসিয়েট করে দিচ্ছি একটা সেট, যেটাকে আমি গ্রাফ অফ f বলছি। তো সেট হিসেবে ওটাকে না ভেবে আমরা কিভাবে ভাবি যে ওই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা স্থির করে নিলাম, মানে অরিজিন ফিক্স করলাম।
এক্স অ্যাক্সিস কোনটা হবে, ওয়াই অ্যাক্সিস কোনটা হবে স্থির করে নিলাম। একটা ডিসট্যান্সের এটা ফিক্স করে নিলাম যে ইউনিট ডিসট্যান্স বলতে কি বোঝাবো? তাতে আমার একটা কোঅর্ডিনেট ফ্রেম তৈরি হয়ে গেল। কি বলছি? যে একটা আমি কোঅর্ডিনেট ফ্রেম, এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ফ্রেম বলে। এটা আমরা ঠিক করে নিচ্ছি ইন দ্য প্লেন। যেরকম ওই উপরে আমি এখানে এই কালো রঙের একটা ছবি এঁকে রেখেছি। এটা মানে তুমি একটা ফ্রেম স্থির করে নিয়েছো। এবার সেখানে তুমি গ্রাফটা আঁকছো। তাহলে গ্রাফ যখন আঁকছো তখন সেটাও এরকম একটা কার্ভি কিছু একটা জিনিস দিচ্ছে। সেটার আরো একটু স্পেশাল প্রপার্টি থাকবে যে তোমার মানে এখানে তো যেমন এটা দেখতে পাচ্ছ যে এখানে একটু নিচের দিকে নেমে গেছে। আরো একটা হতে পারতো তোমার কার্ভ, যেটা সবচেয়ে চেনা জিনিস যেটা, এরকম একটা জিনিস হতে পারতো, রাইট? এইটা একটা কার্ভ তো, প্লেনার কার্ভ, সার্কেল এর মতন দেখতে যে জিনিসটা আর কি। তো এইটা কিন্তু তোমার y is equal to fx এরকম করে এটার গ্রাফ হিসেবে আসবে না। কিন্তু these are all curves which we have to study. আর y is equal to fx করে যে গ্রাফ অফ f যেটা আঁকছো সেটাও তোমার this is also giving a planar curve, also giving, also describing বলতে পারো, also describing a planar curve. আর সেটা কিভাবে এটা তো দেখতেই পাচ্ছ এখানে তোমার যে টি এর যে রোলটা ছিল সেই টি এর রোলটা এখানে এক্স নিয়ে নিচ্ছে। মানে এক্স টি ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে আর ওয়াই টি ইজ ইকুয়াল টু এফ এক্স হয়ে যাচ্ছে। সেইভাবে করলে তুমি যেটা পাচ্ছ সেটাকে তুমি আহ, একটা কার্ভের সাথে অ্যাসোসিয়েট করছো। এবার এই চুলচেরা হিসেবটা করা হয় না। মানে আমি কি বললাম যে একটা হচ্ছে তোমার জিওমেট্রিক অবজেক্ট যেটা আমরা এখানে স্ক্রিনের উপরে অনেক কটা আঁকার চেষ্টা করলাম। একটা নীল রঙের সার্কেল আঁকলাম, একটা কালো রঙের একটা কার্ভি জিনিস আঁকলাম, একটা লাল রঙের কার্ভি জিনিস আঁকলাম। তারা হচ্ছে তোমার জিওমেট্রিক অবজেক্ট। তার সাথে যে তার চেহারা সেটা হচ্ছে তার ফাংশনস যেটা ওটাকে ডিসক্রাইব করছে। সো উই ডোন্ট মেক এনি ডিফারেন্সিয়েশন বিটুইন দেম। জাস্ট কি বলে দিই যে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, আর এখন যেটা বলছি সেটাকে বলছি, so let me use black now maybe, implicit form. So I don't want to put a dash here, okay? So এটা তো আমি বলছিলামই যে এটাকে বলে not implicit form, explicit form of the curve. হ্যাঁ, তো এইভাবে তুমি কার্ভকে ডিসক্রাইব করতে পারছো দুভাবে, অন্তত আমি বললাম আজকে। হ্যাঁ, একটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্ম অফ দ্য কার্ভ। এক্সপ্লিসিট কেন? এক্সপ্লিসিট এর মানে হচ্ছে একেবারে উজাগর করে দেওয়া যে কোন মানে তোমার কাছে কোনো রকমের কোনো হিডেন কিছু নেই। সো এক্সপ্লিসিট ফর্ম বলাতে যেটা বোঝা যাচ্ছে যে কোনটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা যা খুশি তাই মান নিচ্ছে, ওই ডোমেনটা ফিক্স করেছো শুধু। আর তার উপরে নির্ভরশীল হয়ে এই নিয়ম অনুযায়ী, এফ নিয়ম অনুযায়ী ওয়াই মান নিচ্ছে। সুতরাং ওয়াইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ওয়াই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইভাবে তোমার একেবারে পরিষ্কার ফ্রম দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, সেই জন্য এটাকে বলে এক্সপ্লিসিট ফর্ম অফ দ্য কার্ভ। সো আমি যেটা বলতে চাইছি যে তোমার কার্ভ ইজ এ জিওমেট্রিক অবজেক্ট। এবারে ওটার ইকুয়েশন তুমি কিভাবে লিখবে সেটার দুটো ফর্ম আমরা এখন অব্দি বোর্ডে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্ম। এটা ছাড়া আরেকটা ফর্ম তুমি, নাও লেট মি জাস্ট ট্রাই দিস, আমি এটা কোনোদিন তো ট্রাই করিনি। ওকে, লেট আস সি, ক্যান আই গো টু আ ডিফারেন্ট স্ক্রিন? আই ডোন্ট নো। ঠিক আছে, অলরাইট। সো দের ইজ আনাদার ফর্ম যেটা আমি বলবো এবারে, সেটাকে বলে ইমপ্লিসিট ফর্ম অফ দ্য কার্ভ, যেটা আমি আগের বোর্ডে আঁকলাম আর কি। ইমপ্লিসিট ফর্মে কি হয় যে তুমি প্লেনার, সবই আমরা প্লেনার কার্ভ স্টাডি করছি, সেটাতে তুমি
পরিষ্কার করে বলছো না যে কোনটা তোমার ইন্ডিপেন্ডেন্ট আর কোনটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে x স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 1, যেটা সবাই জানো। দিস ইজ দ্য ইউনিট সার্কেল, রাইট? তো এখানে আমরা ইউনিট সার্কেল এটাকে কনফিডেন্টলি কেন বলছি, যে এখানে আমার জানা আছে যে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি যদি ফিক্স করে নিই, then I am plotting all points xy which is at a distance 1 from the origin. এটা আমি যদি প্লট করি তাহলে যে কার্ভটা পাওয়া যাবে সেটা ইউনিট সার্কেল হবে। এই ইমপ্লিসিট ফর্মে তোমার কিন্তু অ্যাজ সাচ বলা নেই যে কোনটা কিসের উপরে নির্ভরশীল। তুমি এটা তোমার কনভিনিয়েন্স অনুযায়ী কখনো এক্স কে ওয়াই এর উপরে নির্ভরশীল, কখনো ওয়াই কে এক্স এর উপর নির্ভরশীল ভাবতে পারো। এটার যদি তুমি, এই জন্য ইমপ্লিসিট মানে হচ্ছে লুকোনো, ঠিক আছে? তাহলে এই ফর্মে তোমার ওই ব্যাপারটা পরিষ্কার করে এক্সপ্রেসড নেই যে which one is which, হ্যাঁ, which is dependent variable, which is independent variable. But this is also a very useful form to write down a curve. এটার যদি তুমি এই একই কার্ভ মানে সার্কেল, সেই সার্কেলটাকে তুমি যদি আঁকতে মানে এক্সপ্লিসিট ফর্মে লিখতে চাও, then you will have to write down this as two equations, right? এটা সবাই জানো আর কি। একটা হবে y is equal to square root of 1 minus x squared, আর একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে y লেখো অথবা fx fy gx লিখতে পারতে, তো আমি y লিখে দিয়েছি। সো y is equal to minus of square root of 1 minus x squared। এরকম করে দুটো ইকুয়েশন লেখো যেখানে তোমার x টা স্যাটিসফাই করছে -1 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে তোমার ডোমেন অফ ডেফিনিশন। এটা একটা ইকুয়েশন অফ আ মানে ইন এক্সপ্লিসিট ফর্ম, এটা আরেকটা ইকুয়েশন ইন এক্সপ্লিসিট ফর্ম। এই দুটোকে লিখে তুমি যেটা ইমপ্লিসিট ফর্মে লেখা হয়েছে সেটা লিখতে পারো। তাহলে এই তিনটে ফর্ম, মানে ফর্ম কিসের? ইকুয়েশন অফ দ্য কার্ভের। এটা আমাদের প্রায় চেনা পরিচিত। এবারে যেটা পরিচিত নয় অতটা, সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি করে লিখবো। তো সেটা আমরা একটু পরে দেখছি। আমি আগে এখানে এই যে তিনটে ফর্ম, সেটাতে যেহেতু আমাদের কিছুটা কর্ম করা হয়ে গেছে, লেট মি জাস্ট ডিসকাস আ লিটল বিট। যেটা করা হয়ে গেছে সেটা হচ্ছে সবচেয়ে সেকেন্ড যেটা বললাম সেটা, হ্যাঁ। তো সেকেন্ড ফর্ম যেটা ছিল y is equal to fx, ধরো তো এবারে বুঝে গেছো যে এটার সাথে আমি যে প্লেনার কার্ভটা অ্যাসোসিয়েট করছি, এক্সকিউজ মি, সেটাকে বলে সেটা হচ্ছে গ্রাফ অফ দ্য ফাংশন। তো এই সিচুয়েশনে আমরা একটা জিনিস শিখেছিলাম যে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এ বি যদি একটা যে কোনো পয়েন্ট হয় অন দ্য গ্রাফ, ঠিক আছে, তার মানে বি ইজ ইকুয়াল টু এফ এ, তাহলে আমরা, if we write down the equation of the straight line y minus b is equal to dy dx at x is equal to a times x minus a, এইরকম একটা যদি স্ট্রেট লাইন কনসিডার করি, তাহলে এই স্ট্রেট লাইনের নামটাই আমরা দিয়েছিলাম tangent line to this curve at the point AB, right? This is what we had done when we were doing our hardcore derivatives. এটাকেই আমরা বলছিলাম যে this is the equation of tangent line. এটা আমরা হায়ার সেকেন্ডারিতেও দেখেছি। tangent line to what? To gamma f, to the planar curve. So at the point AB, right? So এটা, this is our starting point যেটা আমরা রাখবো, হ্যাঁ। অ্যান্ড মানে এই ইকুয়েশনটা সবাই চেনো, সো দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম হিয়ার। আর এইটাতে তোমার যেটা বলবার দরকার আমার এখন, যে মোস্ট অফ দ্য কেসেস, মানে এখন থেকে আমরা তো অ্যাপ্লিকেশনস
জায়গাটা চলে গেছি। তো মোস্ট অফ দ্যা কেসেস এ আমার ফাংশনসটা ভালো ফাংশনস হবে। মানে না হতে পারে সেই জায়গাটা আমরা খুব ভালো করে দেখে নিয়েছি। কন্টিনিউইটি ব্রেক করে যেতে পারে, ডিফারেনশিয়াবিলিটি ব্রেক করে যেতে পারে। এসব জায়গা আমরা দেখে নিয়েছি। এবার থেকে আমরা যে ফাংশনস গুলো স্টাডি করছি, এখানে যে এই যে জিনিসটা লিখে ফেললাম, এই যে লেখা যাবে যে dy/dx at the point x is equal to a, এটা প্রায় assumed, মানে ধরে নিচ্ছি যে প্রিসিউমড বলাটা উচিত। হ্যাঁ? মানে আগে থাকতে আমরা আ ভাবছি যে এটা হবে। এবারে একেকটা পার্টিকুলার অঙ্কে এটা নাই হতে পারে। তো সেটা ডিপেন্ডেন্ট অন দ্যা অঙ্ক। যখন অঙ্কের দিকে তাকাচ্ছি তখন we will focus। এখানে একটা জিনিস ইস্যুটা এসে যাবে, সেটাকে বলে তোমার ভার্টিক্যাল ট্যানজেন্টস, ঠিক আছে? তো সেটাকেও আমাদের আলাদা করে স্টাডি করতে হবে। এই ধরনের যে লাইনটা লিখছি, সে লাইনটা কেমন দেখতে হয়? সে লাইনগুলো জেনারেলি হবে তোমার suppose I draw my x-axis, y-axis again. So I have something like this, huh? So if I'm writing the equation y is equal to mx plus c, এইটা টাইপের লাইনগুলো কিন্তু তোমার either it is going to look like something like this, এরকম একটা আহ, কিছু একটা স্লোপ হচ্ছে, অথবা it is going to look like some horizontal line, এরকম দেখতে হবে। কিন্তু তুমি যদি একটা ভার্টিক্যাল লাইনের ইকুয়েশন এইভাবে লিখতে চাও, you will not get it, তাই না? ভার্টিক্যাল লাইনের ইকুয়েশনটা হচ্ছে তোমার something like say x is equal to a or something. তো x is equal to a টাকে তো y is equal to mx plus c টাইপের জিনিস পাচ্ছ না। তো এইরকম আমার ৩ টে সিচুয়েশন আছে। একটা হচ্ছে যে it is neither horizontal nor vertical, ওইরকম একটা লাইন। So that you can expect that that is equal y is equal to mx plus c লিখতে পারছো। আর অ্যাকচুয়ালি এখানে আরেকটা পয়েন্ট আমি বলেই দিই। সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল যেটা বানাবে with the আ x-axis measured anti-clockwise, হ্যাঁ? তো এই অ্যাঙ্গেলটাকে, এইটাকে যদি আমি সাই বলি, দেন ট্যান সাই, এগুলো আমরা অন্যভাবে আলোচনা করেছি। এখানে অন্যভাবে বলছি। ট্যান সাই ইজ এক্সাক্টলি ইকুয়াল টু দ্য স্লোপ অফ দ্য লাইন। অলরাইট? সো যেটা নীল রঙের দুটো আই এম সরি। Why is it not going? Okay. So, uh, uh, স্লোপ অফ দ্য লাইন, যেটা নীল রঙের যে দুটো লাইন এঁকেছি সেখানে আমরা এইভাবে বলতে পারছি যে একটা তো আমি আঁকলাম যে সাইটা সেটা, সো দ্যাট উইল টেক সাম নন জিরো ভ্যালিউ, আদারওয়াইজ দ্য আদার ওয়ান ইজ making an angle of 0 with the x-axis, right? কিন্তু এই যে লাল লাইনটা, এই লাল লাইনটা হচ্ছে তোমার সমস্যার লাইন। এখানে it is perpendicular to the x-axis, তো এটাকে একটু অন্যভাবে আমায় বলতে হবে আরকি। হ্যাঁ? সো আমি যেটা এক্ষুনি তোমার স্ক্রিনে এখনো রয়েছে, x squared plus y squared is equal to 1, ওই যদি তুমি আ আ এটা দেখো, so how does it look like? It looks like something like this, right? So let me try. Will this work? Yeah. So suppose this is a circle, all right? So এখানে তোমার বাকি জায়গায় ট্যানজেন্ট লিখতে গেলে তোমার কোনো অসুবিধে হবে না। প্রবলেম পয়েন্টস গুলো কোনটা হয়ে যাবে, যেখানে ওটা এক্স অ্যাক্সিস কে মিট করছে, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এখানে তোমার ট্যানজেন্ট লিখতে গেলে just by looking at your equation of the curve, y is equal to square root of 1 minus x squared, or y is equal to minus of square root of 1 minus x squared, এই দুটো দেখে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য ইট ইজ ইউজফুল যে ওখানে আমি যদি একটা পেয়ে যাই ফর্ম, যেটা ইমপ্লিসিট ফর্মের জন্য যেটা হবে। তো আমি ট্যানজেন্ট লাইন ফর এক্সপ্লিসিট ফর্ম এখান থেকে শুরু করতে চাইছি। তো সেটা তো আমরা লিখলাম লাল কালি দিয়ে y minus b is equal to dy dx etc. তো নাও সাপোজ
I want to write down what is a line perpendicular to the tangent line and which is passing through the same point AB. তো সেটার নামও তোমরা জানো, সেটা হচ্ছে তোমার নরমাল। সো লেট মি জাস্ট ক্লিয়ার ইট অ্যাগেন, মেবি দ্য হোয়াইট বোর্ড, মানে পরে যাওয়া যায়, বাট আই এম নট ভেরি শিওর হাউ টু। হ্যাঁ, তো আমরা কি দেখলাম যে আমার যদি y is equal to fx দেওয়া থাকে তাহলে তার জন্য একটা পয়েন্ট যদি আমার a f এ যদি দেওয়া থাকে তাহলে আমার ট্যানজেন্ট, এবার বলবো ভাষাটা দেখো তুমি, ট্যানজেন্ট টু, এটাকে ইকুয়েশন 1 যদি বলে দিই, হ্যাঁ? সো ট্যানজেন্ট টু 1 অ্যাট, এই পয়েন্টটাকে যদি P বলে দিই, অ্যাট P তার ইকুয়েশন লিখে ফেলেছি। সো ওটা কুইকলি লিখে নিই, y মাইনাস FA equal to dy dx at x is equal to a, x minus a. এবার what you can do is by doing some hardcore coordinate geometry, যে যদি একটা straight line y is equal to mx plus, এগুলো হয়তো তোমরা সবই জানো, হ্যাঁ, বাট আই এম জাস্ট রিপিটিং ইট again and again. সাপোজ ইউ আর গিভেন y is equal to m1x plus c1, একটাই লাইন দেওয়া আছে, তো এটার ইকুয়েশন ধরো 2 বললে, আর একটা লাইন দেওয়া আছে y is equal to m2x plus c2, তাহলে এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল বিটুইন this straight line 2 and straight line 3 at a point of intersection is suppose some alpha, ঠিক আছে? So let or rather suppose, তাহলে এটার একটা ফর্মুলা আমার জানা আছে, সেটা হচ্ছে যে tan alpha is equal to, oh, I did not want to take so much of space. Okay, so then tan alpha is equal to m2 minus m1 divided by 1 plus m1 m2, এই ফর্মুলাটা আমার জানা আছে। তাহলে এই ফর্মুলার উপরে নির্ভরশীল হয়ে আমি অনেক কিছু করতে পারি, তার মধ্যে অ্যাঙ্গেল বিটুইন কার্ভসও করতে পারি। কিন্তু তার আগে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোভাইডেড, এই যে কথাটা লিখে ফেললাম, দিস ইজ প্রোভাইডেড ইয়োর m1 m2 is not equal to -1, রাইট? আর যদি m1 equal to -1 হয়ে যায়, মানে ধরো এরকম একটা ইকুয়েশন 2 আর 3 লিখে রেখেছো, তাহলে এই 2 আর 3 ইকুয়েশনের মধ্যে ধরো বাই চান্স m1 m2 equal to -1 হয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন 2 and 3 at the point of intersection, দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্টেই at the most intersect করতে পারে, তাহলে at the point of intersection is pi by 2, মানে they are perpendicular lines, right? If m1 m2 is equal to -1, so this is mostly a revision class as such, but this we need, মানে এটা আমরা যদি ঠিক মতন না করে নিই আমাদের অসুবিধে হয়ে যাবে পরে। ফাইন, তাহলে এই অবস্থাটা আমরা কিছুটা জানি, তাহলে এটাকে ইউজ করে আমরা যেটা লিখতে পারি সেটাও তোমরা জানো, বাট আই ওয়ান্ট টু জাস্ট মেনশন ইট ওয়ান্স মোর, যে আমি যে ব্ল্যাকে লিখছিলাম অন দ্য টপ অফ ইয়োর বোর্ড, সেই জিনিসটা আমরা লিখতে পারি কি, আই ক্যান অলসো রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দিস গিভেন লাইন। হ্যাঁ, তাহলে এটাকে 2 3 বলে ফেলেছি, সো লেট আস কল দিস সামথিং স্টার equation of the tangent, তাহলে line perpendicular to star passing through the point AB,
সেটা লিখে ফেলতে পারো। সেটাকেই বলা হয় নরমাল টু দ্য কার্ভ 1, ঠিক আছে? নরমাল টু 1 at P, P মানে হচ্ছে AFA পয়েন্ট। তার ইকুয়েশন কি হবে? ইজ ওই পয়েন্ট দিয়ে পাস করতে হবে, সুতরাং y মাইনাস FA এটা লিখলাম ইকুয়াল টু x minus a, এতটা অবধি ঠিক আছে। What is its slope? So since this normal মানে হচ্ছে perpendicular to the tangent, তাহলে tangent এর যেটা slope সেটার সাথে perpendicular হওয়া মানে it has to be minus 1 by dy dx at x is equal to a. Right? So if I had written f here, this had to be minus 1 by m. I'm correct? Yeah, I think so. হ্যাঁ? সো এইটা আমার একেবারে বেসিক জায়গা, যেটাকে আমরা আ খেয়াল রাখবো, যেটা আমরা হায়ার সেকেন্ডারি থেকে শিখে এসেছি, সেই জিনিসটা আমরা খেয়াল রাখছি। ওকে? ইস দিস ওকে? মানে আমি জাস্ট থিওরেটিক লেকচার দিচ্ছি আজকে। আ অঙ্কগুলো করা will not be a difficult thing. Is this okay? Yes, ma'am. Okay. Okay, fine. So let us just clear this board again. এবারে এই y is equal to fx যে সিচুয়েশন, মানে তোমার এক্সপ্লিসিট ফর্ম অফ দ্য কার্ভ, সেখানে আর একটা জিনিস স্টাডি করা হয়, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। অলরাইট? সো অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস কি করে ডিসক্রাইব করবে? সো ইউ আর সাপোজ গিভেন any two curves. So let me try to give some draw some. So suppose this is one curve and this guy is another curve, something like this. So there are two curves in your plane which are intersecting at a point. না হলে তো angle between curves এর মানে কি হয়? সো মানে বলতেই বা শুরু করব কি করে? তাহলে একটা তো দেখতে পাচ্ছি যে একটা কার্ভি লিনিয়ার পজিশন হচ্ছে। তো সেটাকেই আমার একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট হিসেবে ভাবতে ইচ্ছা করছে। কিন্তু সেটা আমি ভাববো কি করে? আমার তো একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। সো হোয়াট উই উইল ডু ইজ, যে আমরা আ এটাকে মানে হোয়াট উই উইল ডু মানে ইউ নো হোয়াট ইউ ডু, যে আমরা ইনস্টেড অফ লুকিং এট দ্য কার্ভস, what we do is যে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, নাও I have to be very careful, otherwise I will make a mistake. All right, so draw a tangent to this blue curve and draw a tangent to the red curve. This is the tough part, all right, with my stigma and all that. So is this okay? This is not okay, sorry. This is working now? No, it is not working. Anyways, assume, হ্যাঁ, যে ধরে নাও যে তুমি ট্যানজেন্ট একেবারেই হয়নি, কিন্তু ধরে নাও যে লাল যে কার্ভটা তার উপরে ওই পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি ট্যানজেন্টটা আঁকলাম, নীল যে কার্ভ তার উপরে আমি ট্যানজেন্টটা আঁকলাম। তাহলে আমি অন্তত অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস এটা মেজার করতে আমি জানি, তাই না? তাহলে সেইটাকে ইউজ করে আমি অ্যাঙ্গেল বিটুইন কার্ভসটা বলবো। তাহলে আমার এইটার মধ্যে যদি এই অ্যাঙ্গেলটা যদি, আই এম সরি, গেল ওটা। So if this angle is alpha, then my angle between the two curves, ধরো একটাকে আমি বলছি y is equal to fx, আর একটা যদি বলি y is equal to gx, আর তারা দুজনেই intersect করছে at some point, intersecting at AB, তাহলে draw the tangent lines to the curve at that intersection point AB, and if the lines intersect at an angle alpha, then that alpha is the angle between the two curves at the point of intersection. স্ট্রেট লাইনের সাথে কার্ভস এর ইন্টারসেকশন এর কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে, তাই না? স্ট্রেট লাইন
দুটো স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে তাহলে তারা এক্স্যাক্টলি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। কিন্তু যদি তোমার দুটো কার্ভ দেওয়া থাকে তাহলে তারা তো একাধিক পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারে। তাহলে সেই যে পয়েন্টস গুলোতে ইন্টারসেক্ট করবে প্রত্যেকটা পয়েন্টে তাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা বেরোবে। ফর্মুলা তার মানে বুঝতে পারছো একই হচ্ছে ট্যানজেন্ট লাইনের জন্য যেটা। এবারে এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আসার কথা যে এখানে কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে, মানে খুব পরিষ্কার করে বলা নেই। ছবিটা আঁকাতেই বুঝতে পারছো যে কোনটাকে আমি অ্যাঙ্গেল নেব। এই আলফাকে নেব না এইটাকে নেব, বিটাটাকে নেব। তো যেটা বোঝা যাচ্ছে যে আমি আলফা দিয়ে মেজারমেন্ট করলাম কি বিটা দিয়ে মেজারমেন্ট করলাম তাতে আমার খুব তফাৎ হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আলফা প্লাস বিটা করলে আমার পাই ভ্যালিউটা চলে আসছে 180 ডিগ্রিজ। সো দেয়ারফোর ওই অ্যাম্বিগুইটিটা রেখেই দেওয়া হয় যে লেট ইট বি, যে আমার আ এরকম কোন অ্যাঙ্গেলটা আমি নেব I will depend on my problem and then I will decide and it will not affect, এটাই হয়ে যাচ্ছে মেইন ইস্যু। কারণ এইরকম একটা রিলেশন রয়েছে। তাহলে আমি যেখানে কার্ভটা দুটো কার্ভ ইন্টারসেক্ট করছে, সেই দুটো কার্ভ যে পয়েন্টস এ ইন্টারসেক্ট করছে সেখানে আমি অ্যাঙ্গেল মেজারমেন্ট এইভাবে করছি। এটা হচ্ছে আমার আইডিয়াটা। এবারে এটা সবই আমরা ডিসক্রাইব করছি ইউজিং explicit form of the curve. So if you want to write down what is happening when you have your uh, what do you say parametric form or something like that, তাহলে তখন কি করব? So let us just discuss that maybe today. Can I don't want to take a long lecture today, হ্যাঁ, মানে আমি জাস্ট আচ্ছা ঠিক আছে, মেবি আই ক্যান ডু at least tell you one thing, যে আমার প্যারামেট্রিক ফর্মে কি ছিল। প্যারামেট্রিক ফর্মে ছিল যে আমার একটা ফাংশন দেওয়া ছিল x is a function of some parameter t and y is a function of some parameter t। তাহলে what you can do is you can just translate this into তোমার explicit form এইভাবে, হ্যাঁ, যে তুমি dy dx কম্পিউট করবে, মানে তুমি ধরেই নাও যে তোমার y টাকেই তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলে ধরো, তাহলে dy dx at the point t কম্পিউট করতে পারো অ্যাজ, আজকে না এখানেই থেমে যাব, ঠিক আছে, অ্যাজ what will you say dy dt divided by dx dt, মানে I will not take a second segment today, ওটা আমি মানে ক্লাসটা আমরা কালকে কন্টিনিউ করব, এখনো আই এম নট in full ইয়ে আর কি। So y prime t divided by x prime t, this is the formula of dy dx at t. So if you want to write down the equation of the curve at any point t, মানে t এর উপরে নির্ভরশীল হয়ে হবে, তো তাহলে কেমন দেখতে হবে y মাইনাস ওই পয়েন্ট y